বন্ধুরা, হঠাৎ করে দেখলেন আপনাদের কোমরের দিকে ব্যথা হচ্ছে বা পেটের দুই ধারে ব্যথা হচ্ছে, আর তখন কি করলেন? প্রথমে এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিলেন না, আবার দেখলেন বেশ কিছুদিন পরে আবার এরকম হচ্ছে। এইভাবে মাঝে মধ্যেই আপনার এরকম একটা ব্যথা হচ্ছে, আর তখন আপনি চিন্তায় পড়লেন, আর তার জন্য আপনি কি করলেন? একজন বিশিষ্ট চিকিৎসকের কাছে গেলেন, আর ডাক্তারবাবু আপনাকে দেখে কি করতে বললো না, হোল অ্যাবডোমেনে একটা ইউএসজি করতে বললো, অর্থাৎ আল্ট্রাসাউন্ড টেস্ট করতে বললো। আপনি সেই টেস্টটা করলেন, করে রিপোর্টে দেখলেন যে আপনাকে বলছে রিপোর্টে যে কিডনিতে সিস্ট হয়েছে, আর তখনই আপনি মনমরা হয়ে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন যে এবার আমাকে এগুলো অপারেশন করতে হবে, কি হবে আমার? অপারেশনে ভয় পাচ্ছেন, এই নিয়ে খুব মনমরা হয়ে আছেন, খুব টেনশন করছেন। তবে এরকম অবস্থাতে বন্ধুরা আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। আশা করব আপনাদের অপারেশনের কোনো প্রয়োজন হবে না যদি আপনারা এই কিডনি সিস্টকে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন, অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা যদি গ্রহণ করেন, তাহলে দেখবেন আপনি অপারেশন ছাড়াই আশা করব আপনার কিডনি সিস্টকে ভালো করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথিদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এমন কতগুলি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যা আপনার কিডনি সিস্টকে সারিয়ে তুলতে সাহায্য করবে, অর্থাৎ কিডনি সিস্টের লাইন অফ ট্রিটমেন্টের কথা বলবো, যার দ্বারা আপনারা আপনাদের কিডনিতে তৈরি হওয়া সিস্টকে খুব সহজেই নির্মূল করতে সক্ষম হবেন। এবং সেই সঙ্গে জানাবো যে এই কিডনি সিস্ট কি এর প্রকারভেদ, কি এর লক্ষণ, এগুলো জানাবো। বন্ধুরা, যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে, তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের একান্তভাবে অনুরোধ করবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। চলুন আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ তারা কি করে না, রক্তকে ফিল্টার করতে সাহায্য করে, অর্থাৎ রক্ত থেকে বর্জ্য পদার্থকে ফিল্টার করে ইউরিনের আকারে শরীর থেকে বাইরে বার করে দেয়। আমাদের শরীরে অবস্থিত কিডনি সারাদিনে প্রায় 178 লিটার ইউরিন তৈরি করে, তার মধ্যে থেকে রিপ্রসেস করে মাত্র 1.5 থেকে 2 লিটার ইউরিন আমাদের শরীর থেকে বার করে দেয়, অর্থাৎ বার করে দিতে সাহায্য করে। এই পুরো কাজটা প্রতিনিয়ত করতে করতে কখনো কখনো কিডনির দেয়ালে ফ্লুইড সমৃদ্ধ ছোট ছোট থলি তৈরি হয়, অর্থাৎ অনেকটা জল বেলুনের মতো। বেলুনের মধ্যে যদি জল ভরে দেওয়া হয় তাহলে বেলুনটা যেরকম দেখতে হয় ওই রকম ফ্লুইড ভর্তি থলি তৈরি হয় কিডনির গায়ে। এটাকেই আমরা বলে থাকি কি, সিস্ট। যেহেতু এটি কিডনির গায়ে হয় তাই বলছি কিডনি সিস্ট। এরকম সিস্ট কিন্তু ওভারিতে হয়, এরকম সিস্ট কিন্তু ইউটেরাসে হয়, এরকম সিস্ট কিন্তু লিভারে হয়। এই ফ্লুইড ভর্তি থলি তৈরি হয়, এই ফ্লুইড ভর্তি থলিকে আমরা বলে থাকি সিস্ট। এবার যে অর্গানে হয়ে থাকে তার নাম অনুসারে সেই সিস্টকে সেই নাম দেওয়া হয়ে থাকে। যেমন হচ্ছে এই কিডনিতে হয় বলে একে বলা হচ্ছে কিডনি সিস্ট। অর্থাৎ কিডনি সিস্ট কি না, কিডনি সিস্ট হলো ফ্লুইড ভরা একটি থলি যা আপনার কিডনিতে কি হয়, বৃদ্ধি পেতে থাকে। এই কিডনি সিস্টকে মেডিকেল ভাষায় কিন্তু আরেকটি নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, রেনাল সিস্ট। শুধু কিডনি সিস্ট না, রেনাল সিস্টও একে বলা হয়ে থাকে। এই কিডনি অর্থাৎ এই কিডনি সিস্ট, কিডনিতে যদি সিস্ট হয়ে থাকে, এই কিডনি সিস্ট কি করে, নানানভাবে কিডনির কার্যকারিতাকে ব্যাহত করে, অর্থাৎ কিডনিকে সঠিকভাবে কাজ করতে দেয় না। প্রাথমিকভাবে প্রকাশ পায় না প্রথমের দিকে, কিন্তু এই কিডনি সিস্টের কারণে যে কিডনির যে ব্যাঘাত হচ্ছে তার কার্যক্ষমতা, সেটা কিন্তু প্রাথমিকভাবে প্রথমে প্রকাশ পায় না, তাই রোগও ধরা পড়ে অনেক দেরিতে। ফলে কি হয়, সমস্যা খুব গুরুতর হয়ে দাঁড়ায়। তাই যে সমস্ত লক্ষণগুলির কথা বলবো সেগুলোর মধ্যে যখনই আপনারা দেখতে পাবেন আপনাদের শরীরের মধ্যে, সাথে সাথে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হবেন বন্ধুরা। তা চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই কিডনি সিস্টের প্রকারভেদগুলিকে। 1 নম্বর হচ্ছে কি না, কিডনিতে সাধারণত যে সিস্ট হয় তা অধিকাংশ মধ্যেই দেখা যায় সিম্পল সিস্ট। এক্ষেত্রে কি হয় না, এই সিম্পল সিস্টের ক্ষেত্রে কোন রকম লক্ষণ থাকে না। এই সিস্ট তেমন ভাবে কোনো সমস্যাও কিন্তু তৈরি করে না, তবে চিকিৎসা না করালে তখন কিন্তু নানা রকম কষ্ট অর্থাৎ লক্ষণ প্রকাশ পেয়ে থাকে।
সাধারণত যাদের দীর্ঘদিন উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ হাই ব্লাড প্রেশারে ভুগছেন দীর্ঘদিন ধরে, তাদের এই ধরনের সিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। সিস্ট দুটি কিডনিতেই কিন্তু একসঙ্গে হয় না, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ সিস্ট দুটি কিডনির যে কোনো একটিতেও কিন্তু হতে পারে, আবার দুটিতে একসঙ্গেও হতে পারে, দুটো ঘটনাই ঘটতে পারে। দু নম্বর হচ্ছে কি পলিসিস্টিক কিডনি ডিজিজ, যাকে বলা হয় পিকেডি। এই পিকেডির ক্ষেত্রে দুটি কিডনিতেই অসংখ্য ছোট 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 ফ্লুইড ভর্তি থলি তৈরি হয়। এই রোগ সাধারণত বংশ পরম্পরায় একজন রোগীর শরীরে এসে থাকে। এই ধরনের সিস্ট হলে খুব চিন্তার বিষয় হয় কিন্তু বন্ধুরা। আর এই বংশ পরম্পরায় এই পিকেডি যদি হয়ে থাকে তখন আবার একে বলা হয়ে যায় কি অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, যাকে শর্টে বলা হয় ADPKD, এইভাবে শর্টে একে রাখা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে কি অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ, যাকে শর্টে বলা হয় ARPKD। এই ধরনের কিডনি সিস্ট ADPKD এর তুলনায় অনেক কম সাধারণ হয়ে থাকে। অর্থাৎ ADPKD যে কিডনি সিস্ট তার তুলনায় এটি খুব কম হয়ে থাকে। এর লক্ষণ এবং উপসর্গ জন্মের পরপরই দেখা দেয়, অথবা জন্মানোর পরবর্তী সময় থেকে শৈশব বা বয়ঃসন্ধিকাল অর্থাৎ পিউবার্টি যে এজ, সেই সময়কাল পর্যন্তর মধ্যে দেখা দিয়ে থাকে। তবে এই ধরনের কিডনি সিস্ট শৈশব বা পিউবার্টি এজ অর্থাৎ যে বয়ঃসন্ধিকাল সেটা পার হয়ে গেলে কিন্তু আর দেখা যায় না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই রোগ সাধারণত বংশ পরম্পরায় একজন রোগীর শরীরে এসে থাকে। গবেষণায় দেখা গেছে যদি মা বাবা উভয়ই একটি জিন বহন করে থাকে এই কিডনি সিস্টের, তবে তাদের যে শিশু সেই শিশুদের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা 25% থেকে থাকে। এছাড়া গবেষকরা দেখেছেন যে ADPKD এর সাথে যুক্ত দুটি জিন থাকে এবং ARPKDর সাথে একটি জিন যুক্ত হয়ে থাকে, এটা গবেষকরা শনাক্ত করে দেখেছেন। 4 নম্বর কি তবে সবচেয়ে খারাপ ধরনের সিস্ট হলো যেটিতে ম্যালিগনেন্সি থাকে অর্থাৎ ক্যান্সার। এই ধরনের সিস্ট আসলে এক প্রকার কিডনি টিউমার। এই সিস্ট কি হয় টিউমারে পরিণত হয়ে যায়, আর তখন সেখানে ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তবে পরিসংখ্যানগতভাবে দেখা গেছে যে এই ধরনের সিস্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক অনেক কম। মূলত সাধারণ সিস্টের সমস্যাতেই বেশিরভাগই কিন্তু ভুগে থাকেন। তাই বন্ধুরা বলবো অযথা আতঙ্কিত হবেন না হয়ে যে সিস্ট হয়েছে তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করুন এবং তার আগে জেনে নিন সেই সিস্টটা কোন ধরনের সিস্ট হয়েছে। তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই সিস্ট হওয়ার কারণ কি। কিডনি সিস্টের জন্য তেমন কোনো কারণকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, তবে ধরে নেওয়া হচ্ছে যে কিডনির যে নেফ্রন আছে সেই নেফ্রনের টিউব ফুলতে শুরু করলে এবং তাতে ফ্লুইড পূর্ণ হতে থাকে, আর এর ফলে কি হয় সেখানে সিস্ট তৈরি হয়। এছাড়া গবেষকরা দেখেছেন যে সেই যে বললাম জিন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এই রোগটা গ্রহণ করছেন। এছাড়া আইডেন্টিফাই করেছেন যে যদি টিবিউলে আঘাত লাগে অর্থাৎ কিডনির যে টিবিউল আছে সেখানে যদি আঘাত লাগে বা কোনো মাইক্রোস্কোপিক্যাল ব্লক যদি তৈরি হয়ে থাকে তার কারণে কি হয় ফ্লুইড ভর্তি থলি তৈরি হয় অর্থাৎ সিস্ট তৈরি হয়। এই প্রাথমিকভাবে এইগুলো কারণকে আইডেন্টিফাই করা গেছে। তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিডনি সিস্ট হলে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায়। সাধারণত সিস্টের কোনো লক্ষণ কিন্তু থাকে না, তবে সিস্টের আকার বড় হয়ে গেলে তখন কি হয় কিডনিতে চাপ পড়তে শুরু করে, আর এর থেকে কি হয় পেটে ব্যথা হয়, কোমরের দিকে ব্যথা হতে থাকে, পেটের দুই সাইডে ব্যথা হতে থাকে। নেক্সট কি লক্ষণ পায় না কারো কারো ক্ষেত্রে জ্বর আসতে থাকে। নেক্সট হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত বেরোতে থাকে অর্থাৎ রক্তপাত হতে থাকে। নেক্সট হচ্ছে কি প্রস্রাবের গতি ঠিক থাকে না, থেমে থেমে হয়, খুব স্লো গতি থাকে। নেক্সট হচ্ছে কি কিডনির কার্যক্ষমতা ব্যাহত হয়।
নেক্সট হচ্ছে আরেকটি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি না, সিস্টের ভিতরে যদি সংক্রমণ হয়ে যায়, অর্থাৎ যে ফ্লুইড ভর্তি যে থলি তৈরি হয়েছে কিডনির ওয়ালে, কিডনির মধ্যে, সেই সিস্টের মধ্যে যদি সংক্রমণ হয়, ইনফেকশন হয়, তাহলে কি হয়, তার থেকে সেখানে ব্যথা সৃষ্টি হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কি ওই সিস্টগুলো ফেটে যায়, গিয়ে সেখানে আরো বিপদ বাড়াতে থাকে, আর তার থেকে কি হয়, রক্তপাত হয়, সেই রক্ত ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরোতে থাকে, অর্থাৎ হেমাচুরিয়া ডেভেলপ হয়। এছাড়া কি হয় না, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হয়, খুব ঘন ঘন পেচ্ছাপ পায়, কিডনিতে স্টোন হয়, কিডনি ফেলিওরের মতো সমস্যা দেখা দেয়, ইউটিআই দেখা দিয়ে থাকে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দেখা দিয়ে থাকে, শুধুমাত্র কিডনিতে ইনফেকশন দেখা দিয়ে থাকে। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় এই কিডনি সিস্টের জন্য। এবার জেনে নিই বন্ধুরা, এই কিডনি সিস্ট আপনার যদি হয়ে থাকে তাকে কিভাবে নির্ণয় করতে হবে। তবে সাধারণত শরীরে কিডনি সিস্ট আছে কিনা জানতে গেলে প্রাথমিকভাবে যে পরীক্ষাগুলো করা দরকার তা হলো হচ্ছে কি ইউএসজি হোল অ্যাবডোমেন, অর্থাৎ আল্ট্রাসাউন্ড করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করতে হবে হোল অ্যাবডোমেনে, অথবা কেইউবি অর্থাৎ কিডনি, ইউরেটার এবং ব্লাডার, এই তিনটে অঞ্চলে ইউএসজি করতে হবে। এছাড়া কিন্তু আরো অনেক পরীক্ষা আছে যা দিয়ে এই কিডনি সিস্টকে কিন্তু নির্ণয় করা যায়। তবে এই দুটি টেস্টের যে কোনো একটিকে যদি করা যায় তাহলে প্রাথমিকভাবে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে আপনার কিডনিতে সিস্ট আছে কিনা। তবে এর পাশাপাশি, অর্থাৎ যদি আপনার কিডনি সিস্ট আইডেন্টিফাই হয় তাহলে তার পাশাপাশি কিছু ব্লাড টেস্ট করা অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ শুধু ব্লাড টেস্ট না, তার সঙ্গে ইউরিন টেস্ট করাও কিন্তু খুব প্রয়োজন। তাহলে জানা যায় যে এই কিডনি সিস্টের জন্য শরীরে আর কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন ঘটছে কিনা আপনার। তাহলে তার জন্য কি কি টেস্ট করতে হবে না, ব্লাড ফর সিবিসি, ইউরিয়া ক্রিয়েটিনিন, সুগার ফাস্টিং পিপি, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, এই সমস্ত ব্লাড টেস্টগুলো করতে হবে। কারণ এই কিডনি সিস্টের কারণে যেহেতু কিডনি সিস্ট হলে কি হয়, কিডনির কার্যক্ষমতা ব্যাহত হয়, আর যার ফলে কি হয়, সেটা সেই সমস্যার কারণে শরীরে আর কোথাও ডিফেক্ট তৈরি হচ্ছে কিনা সেগুলো জানার জন্য। আর এছাড়াও দেখতে হবে কি ইউরিন আরই এবং তার সঙ্গে কালচার, এই টেস্ট অবশ্যই করে নিতে হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কিডনি সিস্টকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করা সম্ভব, সেগুলো এবার জেনে নেওয়া যায়। বন্ধুরা, কিডনি সিস্টকে সারাতে গেলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই রোগটাকে যদি সম্পূর্ণভাবে নির্মূল করতে হয় তাহলে একটি কনস্টিটিউশনাল মেডিসিনকে বেছে নিতে হবে এবং মায়াজমকে বেসে রেখে, মায়াজম তত্ত্বকে মেনে সেই কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে কিছু স্পেসিফিক মেডিসিন এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন, কারণ ভিত্তিক কন্ডিশনের উপর নির্ভর করে যে সমস্ত মেডিসিন আসে সেগুলোকে যদি দেয়া যায় তাহলে খুব সুন্দরভাবে, খুব দ্রুততার সাথে এই কিডনি সিস্টকে নির্মূল করা সম্ভব হয়। তবে এই কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে যে স্পেসিফিক মেডিসিনগুলোকে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে কি লাইকোপোডিয়াম 6, আর্নিকা 6 আর এল সেরাম বা সেরাম অ্যাঙ্গুইলা 30, এই তিনটিকে অবশ্যই রাখতে হবে। তবে এই তিনটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, লাইকোপোডিয়াম 6কে 2 ফোঁটা করে প্রতিদিন সকালে খেতে হবে কম করে 2 মাস। আর্নিকা 6কে কিভাবে খেতে হবে না, 2 ফোঁটা করে প্রতিদিন রাত্রে খেয়ে দিয়ে শোয়ার সময় খেতে হবে কম করে 2 মাস। আর এল সেরাম 30, এই এল সেরাম 30কে 2 ফোঁটা করে সকালে খালি পেটে 7 দিন ছাড়া ছাড়া খেতে হবে, অর্থাৎ সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা খেতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কনস্টিটিউশনাল মেডিসিন খাওয়ার অত্যন্ত 7 দিন পরে থেকে কিন্তু এই ওষুধ তিনটে, স্পেসিফিক ওষুধ তিনটে শুরু হবে এবং তার সঙ্গে যে প্যাথোলজিক্যাল মেডিসিন আমরা সিলেক্ট করব সেগুলো খেতে হবে। তো এই এল সেরামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এল সেরাম খাওয়া যেদিন খাবেন সেদিন কিন্তু বাকি অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার আমরা জেনে নিই যে কারণ ভিত্তিক ও প্যাথোলজিক্যাল কন্ডিশন ভিত্তিক সাপোর্টিং মেডিসিনগুলি কি কি, যে মেডিসিনগুলো এই কনস্টিটিউশনাল মেডিসিন এবং স্পেসিফিক মেডিসিনের সাথে যদি ব্যবহার করা যায় তাহলে দ্রুততার সাথে এই কিডনি সিস্টকে নির্মূল করতে সক্ষম হওয়া যায়, সেগুলো এবার জেনে নেব। বন্ধুরা, এই কারণ ভিত্তিক ও প্যাথোলজিক্যাল কন্ডিশন ভিত্তিক সাপোর্টিং মেডিসিন অনেক আছে। সেই অনেকগুলো মেডিসিনের মধ্যে আমি কয়েকটি আপনাদের সাথে আলোচনা করছি। সেই মেডিসিনগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কি ক্যান্থারিস 30, দারুণ এক্সেলেন্ট মেডিসিন।
নেফ্রাইটিস অর্থাৎ কিডনির যে নেফ্রন, সেই নেফ্রনে যদি ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, সেই নেফ্রাইটিস সহ যদি কিডনি সিস্ট থাকে, তার জন্য সেরা মেডিসিন হচ্ছে কি এই ক্যান্থারিস। সেক্ষেত্রে কি কি লক্ষণ পাই না, কিডনি অঞ্চলটা প্রচন্ড সংবেদনশীল হয়ে থাকে, অর্থাৎ খুব হাইপার সেন্সিটিভ, একটু আঘাত লাগলে, একটু টাচ লাগলে জায়গাটা ব্যথা করে ওঠে। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, লাম্বার অঞ্চল অর্থাৎ কোমরে কেটে ফেলার মতো, যেন কে ওখানটা কেটে দিচ্ছে, এইরকম ব্যথা হতে থাকে। আর তার সঙ্গে অনবরত প্রস্রাব করার একটা প্রবণতা, অর্থাৎ বারে বারে প্রস্রাব করতে ইচ্ছে করে। আর প্রস্রাব আসার আগে থেকে, প্রস্রাব হওয়ার সময় এবং প্রস্রাব হয়ে যাওয়ার পরে প্রচন্ড জ্বালা করা ব্যথা হতে থাকে। এবং অনেক সময় ওই প্রস্রাবের সাথে কি হয়, রক্ত বেরোতেও দেখা যায়। এরকম লক্ষণের ক্ষেত্রে ক্যান্থারিস এক্সেলেন্ট মেডিসিন। এই ক্যান্থারিসকে কিভাবে ব্যবহার করতে হবে না, 2 ফোঁটা করে দিনে 2 বার করে, কম করে 2 মাস। নেক্সট হচ্ছে কনভ্যালেরিয়া 30। এই কনভ্যালেরিয়া 30 হচ্ছে কি, এটি হার্টের জন্য কিন্তু খুব দারুণ মেডিসিন। তাই সেই হার্টের সমস্যার সঙ্গে যদি কিডনি সিস্ট দেখা দিয়ে থাকে, তাহলে কনভ্যালেরিয়া এক্সেলেন্ট। হার্টের এক্সট্রিমলি র্যাপিড এবং ইরেগুলার অ্যাকশন সহ হার্টের মাইটাল ভালভের ডিসঅর্ডার, আর তার কারণে কি হয়, মাইটাল রিগার্জিটেশনের মতো সমস্যা হয়ে থাকে। আর এই মাইটাল রিগার্জিটেশনের কারণে কি হয়, শরীর ফুলে যায়, পেটে জল জমে, এরকম লক্ষণ যদি থাকে, আর তার সঙ্গে যদি কিডনির সিস্ট থাকে, তাহলে এটি একটি এফেক্টিভ মেডিসিন। এছাড়া কি থাকে না, মনে হচ্ছে হার্টবিটটা যেন একটু বন্ধ হয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে বন্ধ হয়েই আবার খুব পুনরায় খুব দ্রুত র্যাপিডলি ফের হার্টবিট চলতে শুরু করেছে, এরকম একটা অনুভূতি হতে থাকে। আর তার সঙ্গে সামান্য পরিশ্রম করলেই বুক ধরপড় করতে থাকে। এই সমস্ত লক্ষণগুলো, অর্থাৎ টোটাল হার্ট ডিজিজ, হার্ট ডিসঅর্ডার কন্ডিশন, তার সঙ্গে কিডনি সিস্ট, এক্সেলেন্ট 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 কনভ্যালেরিয়া 30। এই কনভ্যালেরিয়া 30 কিভাবে ব্যবহার করতে হবে, এটি 2 ফোঁটা করে দিনে 2 বার করে 2 মাস খেতে হবে। নেক্সট হচ্ছে কি ক্যালিক্লোরিকাম 30। ভায়োলেন্ট নেফ্রাইটিস, অর্থাৎ নেফ্রাইটিসটা খুব এক্সেসিভ কন্ডিশন হয়ে গিয়েছে, তার সঙ্গে কিডনি সিস্ট, সেই অবস্থায় ক্যান্থারিস আপনি দিলেন। ক্যান্থারিস যদি দিয়ে কাজ সেইভাবে না পান, তখন এই ক্যালিক্লোরিকামের কথা ভাবতে হবে। তবে এক্ষেত্রে আর যে লক্ষণগুলো থাকে, সেটা হচ্ছে কি, প্রস্রাবটা খুব কম হবে, স্ক্যান্টি, খুব অল্প পরিমাণে হবে, এবং প্রস্রাবটা খুব গাঢ় হবে। ক্যান্থারিসে কিন্তু গাঢ় হয় না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে কি হয়, ইউরিনের সাথে অ্যালবুমিনাস বেরোতে থাকে, অর্থাৎ প্রস্রাবে কি হয়, অ্যালবুমিনের মাত্রা বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় অ্যালবুমিনাস কন্ডিশন। এই অ্যালবুমিনাস থাকবে ইউরিনে, এবং তার সঙ্গে ইউরিনে কি থাকবে, কাস্ট সেল থাকবে। এই অবস্থার জন্য কি হচ্ছে, এই ক্যালিক্লোরিকাম 30 এক্সেলেন্ট। তবে এই অ্যালবুমিনের উপস্থিতি এবং কাস্ট সেলের উপস্থিতি আমরা জানতে পারবো ইউরিন আরই টেস্টের মাধ্যমে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ক্যালিক্লোরিকাম ব্যবহার করবো কিভাবে না, এটি 2 ফোঁটা করে দিনে 2 বার করে 2 মাস। নেক্সট হচ্ছে কি প্লাম্বাম মেটালিকাম, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, কিডনির জন্য মানে মহৌষধ। এই প্লাম্বাম মেটালিকাম 30 ব্যবহার করতে হবে। প্লাম্বাম মেট নির্বাচিত করব তখনই যখন কিডনির যে গ্র্যানুলার ডিজেনারেশন যদি হয়ে থাকে, এই গ্র্যানুলার ডিজেনারেশন সহ যদি ইউরোমিক কনভালশন হয়ে থাকে, এবং সেই সঙ্গে কিডনি যদি সংকুচিত অর্থাৎ ছোট হয়ে যেতে থাকে। বর্তমানে কিন্তু প্রচুর পেশেন্ট, সপ্তাহে 2-1 করে পেশেন্ট অবশ্যই আমি পাচ্ছি, এই কিডনি ছোট হয়ে যাচ্ছে। এই কিডনি যদি সংকুচিত হয়ে থাকে, এরকম লক্ষণের জন্য প্লাম্বাম মেট এক্সেলেন্ট। আর এর সঙ্গে কি থাকে, লো স্পেসিফিক গ্র্যাভিটি থাকে ইউরিনের। এই লো স্পেসিফিক গ্র্যাভিটি সহ কি হয়, অ্যালবুমিনাস ইউরিন হয়ে থাকে, এরকম লক্ষণ থাকে। আর তার সঙ্গে থাকে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, আর লোয়ার এক্সট্রিমিটি অর্থাৎ পায়ের মাসেলগুলো কি হয়, অ্যাট্রোপি, শুকিয়ে যেতে থাকে, শুকনো হয়ে যেতে থাকে, অ্যাট্রোপি। এরকম কন্ডিশনের জন্য কিন্তু এই প্লাম্বাম মেট অসাধারণ। তো বন্ধুরা, আরো অনেক মেডিসিন আছে
আরো অনেক অনেক অনেক, তবে এইগুলো প্রাথমিকভাবে কিন্তু আসে। কনস্টিটিউশনাল মেডিসিন এবং স্পেসিফিক মেডিসিনগুলো রেখে এইগুলোর মধ্যে আপনি এই চারটে যে বললাম, চারটের মধ্যেই বেশিরভাগ পেয়ে যাবেন। দিয়ে যদি ট্রিটমেন্ট করতে পারেন খুব সহজেই কিন্তু আপনি আপনার কিডনিতে তৈরি হওয়া সিস্টকে ঠিক করতে পারবেন। তো ওকে বন্ধুরা, আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো শেষে একটা কথা বলবো, যদি আজকের বিষয়টা আপনাদের প্রয়োজনে আসে তাহলে ওষুধগুলি নিজেরা কেউ নিজে গ্রহণ করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে কথা বলে তবেই কিন্তু গ্রহণ করার কথা চিন্তা করবেন। আর সেই সাথে বলবো, আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে, আপনারা উপকৃত হতে পেরেছেন। আমার কথা ভালো লেগেছে, যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এটি লাইক করুন, অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু অ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।